something more interesting. Nationalism. What is nationalism? Nationalism মানে কি? হ্যাঁ, না না, আমি বাংলা শব্দ জিজ্ঞেস করি, আমি পুরো জিনিসটার অর্থ জিজ্ঞেস করেছি। ভাষা, সাপোজ আমি আমার ভাষার উপর বেস করে আমার জাতীয়তাবাদ করব, সেই ক্ষেত্রে আমার ভাষাভাষী যারা আছে তাদেরকে চাইবে সুপিরিয়র করতে, তাদের ভালোর জন্য করব, আমরাই মানে অন্য জাতির থেকে সেপারেট হয়ে বা তাদের উপর ডমিনেট করব। Right, okay, I mean, not necessarily, but okay, more or less তুমি একদিকে গেছো আর কি। সো জাতীয়তাবাদী বা ন্যাশনালিজমের আইডিয়াটা হলো যে একটা পরিচিতির একটা সিমিলারিটি দিয়ে একটা জাতিগত একটা বিশ্লেষণ তৈরি করা। সো ডিফাইনিং a nation. What is a nation? Nation মানে কি? Nation মানে কি? হ্যাঁ? হ্যাঁ? একটা নির্দিষ্ট ভূখণ্ড যেটা সার্বভৌমত্ব থাকবে। That's closer to a state. There's a difference between a nation and a state. State হলো তোমার এই যে তুমি যেটা বললে যে নির্দিষ্ট সভরেন ভূমি, যেটা একটা সরকার থাকবে, সরকার ব্যবস্থা থাকবে, এটা হলো একটা স্টেট। সো যেমন মনে করো বাংলাদেশ একটা স্টেট, সরকার আছে, সরকার ব্যবস্থা আছে, রাইট? আমেরিকা একটা স্টেট, রাইট? সো কোনো একটা নির্দিষ্ট আইডেন্টিটি, বিলিভ ঠিক না, একটা আইডেন্টিটির উপর ভিত্তি করে তুমি নিজেদেরকে ডিমার্কেট করছো। সো রিমেম্বার আমরা যেমন কিছুদিন আগে ওই যে যখন ওই যে জার্মান ন্যাশনালিজমের কথা বলছিলাম, যে প্রাশিয়ার লোকজন তারা ওই জার্মান ন্যাশনালিজম ল্যাঙ্গুয়েজ ভিত্তিক, ভাষা ভিত্তিক একটা ন্যাশনালিজম সৃষ্টি করে 19th সেঞ্চুরি প্রাশা, যেখান থেকে ওয়াইমার রিপাবলিক তৈরি হয়, যেখান থেকে পরে বিশ্বযুদ্ধের পর জার্মানি দ্য নেশন তৈরি হয়। তো ন্যাশনালিজম হলো এরকম একটা পরিচয় ভিত্তিক একটা আইডেন্টিটি, যে আইডেন্টিটির ভিত্তিতে তুমি একটা পলিটিক্যাল পরিচিতি সৃষ্টি করতে চাও। সো আমাদের দেশে দুটো জিনিস নিয়ে কথা বলে, রিমেম্বার আমি গতদিনও এটা নিয়ে একটু আলোচনা করছিলাম, বাট আজকে এটা প্রপার আলোচনা। সো আমাদের দেশের দুটো জিনিস নিয়ে কথা বলা হয়, বাঙালি ন্যাশনালিজম, বাংলাদেশি ন্যাশনালিজম। বাঙালি ন্যাশনালিজম মানে কি? বাংলা ভাষায় কথা বলে দিয়ে আইডেন্টিটি, রাইট? আইডেন্টিটি এটা আসলো কোথেকে? হ্যাঁ, হ্যাঁ, মানে আমি বলছি এটার উৎপত্তিটা, মানে এটার শুরুটা কোথা থেকে, মানে ভাষা বেসড, এটা জিনিসটা ভাষা বেসড, রাইট? ভাষা বেসড কেন শুরু হলো? সব জায়গায় তো ভাষা বেসড না। আমরা কি ভাষা ধরে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে? কোন ইন্ডিপেন্ডেন্সের কথা বলছো? বাট তুমি কোন ইন্ডিপেন্ডেন্সের কথা বলছো? সো তুমি বলছো যে তোমাদের একটা জাতিগত পরিচিতি অনলি 40 বছর পুরনো, বা 50 বছর, সরি 48 বছর হয়ে গেছে, রাইট? 50 বছর পুরনো। তার মানে তোমার বাবা মার কোনো জাতিগত পরিচিতি নাই, কারণ তোমার বাবা মা চান্সেস আর 50-এর বেশি তাদের বয়স, তারও কম হয়তো আছে। তোমার দাদা দাদি, যাও, তোমার দাদা দাদি কোনো জাতিগত পরিচিতি নেই, কারণ তার বয়স 50। কারণ তুমি যদি বলো যে পরিচয়টাই এসছে 50 বছরে, তাহলে তার আগে তো ছিল না, ছিল, হতে পারে। হ্যাঁ, মানে শেরিয়ারের জন্মের আগে শেরিয়ারের বাবাকে কেউ এই শেরিয়ারের বাপ বলে ডাকবে? শেরিয়ারের জন্মই হয়নি, শেরিয়ারের বাপ কিভাবে শেরিয়ারের বাপ হলো, রাইট? সো এই ন্যাশনালিজম, এই বেঙ্গলি ন্যাশনালিজম, where did it come from? Now there is the idea of nationalism originally, মানে মনে করো যে ওই হার্ডকোর ন্যাশনালিজম বলতে যেটা বুঝি আমরা আজকে অ্যাটলিস্ট, হ্যাঁ, এই হার্ডকোর বেসিক্যালি ইউরোপিয়ান ইতিহাস, আমাদের ইতিহাস ভিন্ন। সো সেম জিনিসটা ওখানে যেভাবে দেখা হবে এখানে এক্স্যাক্টলি সেমভাবে দেখা হবে না, আবার আমেরিকায় একইভাবে দেখা হবে না, কারণ আমেরিকার ইতিহাস ভিন্ন। কিন্তু আবার ইউরোপিয়ান ইতিহাসের একটা ইম্প্যাক্ট আমেরিকান ইতিহাসে পড়ে, কারণ অনেক বিশ্বযুদ্ধে কিন্তু আমেরিকা এফেক্টেড না হোক অংশগ্রহণ করেছে। সো ইউরোপিয়ান ইতিহাসে আজকে ন্যাশনালিজম যেভাবে ইউরোপে কিন্তু আজকে ন্যাশনালিজম খুব নেগেটিভলি ধরা হয়, খুব নেগেটিভলি ধরা হয়। ওকে, মানে ন্যাশনালিস্ট কেউ যদি নিজেকে ন্যাশনালিস্ট বলে বা তোমাকে যদি কেউ ন্যাশনালিস্ট বলে, তাহলে তোমাকে সে উগ্রবাদ বলছে, উগ্রবাদ বলছে। এবং উগ্রবাদ তোমার জাতীয় পরিচিতিতে উগ্রবাদ, মানে আমি ভালো। তো তুমি যদি বলো ভাষা বেসড জাতীয়তাবাদ, তাহলে এই ভাষা যে বলে সেই ভালো, বাকি সবাই ইনফিরিয়ার, যেটা ওই যে সাখাওয়াত বললো, এই ভাষা যে বলে সেই ভালো, বাকি সব ইনফিরিয়ার। যেমন মনে করো বিজেপি,
ভারতের বিজেপি, ওদের ধর্ম বেসড ন্যাশনালিজম। সো ওরা বলছে তুমি যদি হিন্দু ধর্মের অনুসারী হও তুমি সুপিরিয়র, বাকি সব ইনফিরিয়র। কিন্তু যদি মুসলমান হও তাহলে ইনফিরিয়র না, আরো নিচে, ইউ ডোন্ট ডিজার্ভ টু লিভ। ওকে, সো এটা হলো ওদের, দ্যাটস এ হার্ডকোর ন্যাশনালিজম। বাট দ্যাটস নট ওয়্যার ন্যাশনালিজম স্টার্টেড। ন্যাশনালিজম দ্য আইডিয়া স্টার্ট কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। ফ্রেঞ্চ রেভলিউশন, সো এর থেকেও আগে ব্রিটিশরা নিজেদের একটা ন্যাশনাল আইডেন্টিটি পাওয়া শুরু করে, মাল্টিপল কারণে পাওয়া শুরু করে। কারণ মনে করো ওই যে তোমার ওই নরমান কনকোয়েস্ট 1099 এর পর থেকে, নরমান কনকোয়েস্টের 1099 এর পর থেকে ওই একই পরিবার কিন্তু আজ পর্যন্ত, সো কোথায় 1099 কোথায় 2019, একই পরিবার কিন্তু টেনে হেঁচড়ে আর কি, নিজের ছেলের বদলে ভাইয়ের ছেলে এই সেই করে, বাট একই পরিবার আজ পর্যন্ত ওই থ্রোনে আছে, ওই সিংহাসনে আছে। যদিও এরা সব ব্লাড রিলেটিভস, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, জার্মানিক এম্পায়ার, ফ্রেঞ্চ এম্পায়ার, এরা সব ব্লাড রিলেটিভ, বাট সেটা ইম্পর্টেন্ট না, একই পরিবার আছে। এবং তাদের ইতিহাসটা ওইভাবে স্ট্রিম লাইন্ড, এবং 17th সেঞ্চুরি থেকে থ্যাঙ্কস টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড কলোনিয়ালিজম অ্যান্ড হোয়াট নট, ওদের একটা পরিচয় চলে আসে। বড় কলোনিয়াল কান্ট্রি, কলোনিয়ালিজম, বড় কলোনিয়াল এম্পায়ার ছিল, এবং নিজেদের সরকার ব্যবস্থাটা ওরকম ছিল। এক হলো ইংল্যান্ড, আর এক হলো ফ্রান্স। স্পেন আর পর্তুগালের কলোনিয়াল এম্পায়ার ছিল, বাট সেটা আমেরিকাজে পর্যন্ত, তারা আর এদিকে এসে খুব বেশি করতে পারেনি। ওরা ওদিকে এত সোনা রূপা পেয়ে গেছিল, এবং ওদের যেহেতু ওই যে রিমেম্বার আমরা ম্যাগনা কার্টাটা নিয়ে কথা বলেছিলাম, যে সরকার ব্যবস্থায় রিপ্রেজেন্টেশন আসা, তারপর ফ্রেঞ্চ রেভলিউশনে ফ্রান্সেও আসলো, স্পেন পর্তুগালে এত সহজে আসেনি। এবং স্পেন পর্তুগালে এই ঝামেলা, মানে এই পলিটিক্যাল ম্যাচুরিটি আসার আগেই আমেরিকা থেকে যেহেতু সোনা রূপে এসে ভরে গেছিল, সো ওদের ইকোনমি মানে বেশি পেয়ে ইট কোল্যাপসড। ওকে, সো ওরা এই জায়গায় আসতে পারেনি, আগে পলিটিক্যাল ম্যাচুরিটি এসছে ইংল্যান্ড ফ্রান্স, ইংল্যান্ডে আগে, ফ্রান্সে তারপরে, ফ্রান্সে থ্রু দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। বাট এই যে ইংল্যান্ডে থ্রু দের কলোনিয়াল এম্পায়ার, তাদের একটা পরিচিতি আসলো আমরা ইংলিশ, হ্যাঁ ওদের ভাষা, বাট ওদের কলোনিয়াল এম্পায়ার কিন্তু, এটা অন্য কারণে, এটা ওদের কলোনিয়াল এম্পায়ার। তো যতক্ষণ পর্যন্ত শুধু ব্রিটিশ আইলসে ছিল, শুধু ওই যে ওই কয়েকটা আইল্যান্ডে ছিল, হ্যাঁ এ ফ্রেঞ্চ বলছে, কারণ মানে ইভেন আপ টু মানে কুইন ভিক্টোরিয়া, মানে ওই যে মিড 19th সেঞ্চুরি 1857 যে সিপাহি মিউটিনি, যে কুইন ভিক্টোরিয়া যখন ছিল ইংল্যান্ডের রানী, কুইন ভিক্টোরিয়ার আগ পর্যন্ত বা জাস্ট আগ পর্যন্ত মানে বেসিক ইংলিশ কোর্টে বেশিরভাগ লোকজন ফ্রেঞ্চ কথা বলতো, বেশিরভাগ লোকজন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো। সো এতটাই ইসা ছিল। সো তুমি ন্যাশনালিজমের আইডিয়াটা কোত্থেকে হবে, তুমি যে এইটার পরিচিতি, যেমন মনে করো যে আজকে তুমি বলো তুমি বাংলাদেশি, পাকিস্তানের লোকজন বলে সে পাকিস্তানি, ভারতের লোকজন বলে সে ভারতীয়। আজ থেকে তুমি 100 বছর আগে যাও, ভারত, পাকিস্তান, বাংলাদেশ কিছু ছিল? ছিল না। 100 বছর আগে আলোচনা শুরু হয়েছে আমরা ভারতীয়, আমরা ভারতীয় কেন, ব্রিটিশরা আমাদের উপরে রাজ করছে, রাইট? 200 বছর আগে যাও, 250 বছর আগে যাও, ভারতীয় বলতে কিছু ছিল না, ভারতীয় বলতে কিচ্ছু ছিল না। বাংলাদেশে তো ছিলই না, পাকিস্তানিও ছিল না, ভারতীয় বলতে কিছু ছিল না। এবং ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষ বলছি কারণ পুরো এই এলাকাটা বলে বলছি, ভারতবর্ষের ইতিহাসে কখনো একটা দেশ ছিল না, কখনো না। মৌরিয়ান এম্পায়ার যখন তাদের সবচেয়ে হাইটে, তখনও ভারতবর্ষ একটা দেশ ছিল না। মুঘল এম্পায়ার যখন অ্যাট ইটস বিগেস্ট স্ট্রেচ আন্ডার আকবর অর আন্ডার শাহজাহান, কখনো একটা দেশ ছিল না। ব্রিটিশ রাজের আন্ডারেও পুরো ভারত একটা দেশ ছিল না, অনেক প্রিন্সলি স্টেটস ছিল। হ্যাঁ ওরা ভারত মানে ব্রিটিশ রাজের উপরে বৈশিষ্ট্য করে ছিল, বাট একটা দেশ ছিল না, কখনোই ছিল না। কিন্তু ব্রিটিশ রাজের বিরোধিতায় ওই ফিলিংটা তৈরি হলো যে ওদেরকে বের করব। ওদেরকে বের করার মুভমেন্ট কারা শুরু করলো? কংগ্রেস। একটা দল ফরমেশন হলো লেট 19th সেঞ্চুরিতে, হ্যাঁ, এবং ফরমেশন সাদারাই করলো, অল সর্টস অফ পিপল। কংগ্রেস একটা দল, এটা, এবং এটা মেইনলি হলো তোমার বেসিক্যালি মনে করো তুমি ধরে নিতে পারো এটার শুরুতেই নেতৃত্ব নিয়ে নিল কলকাতা বেসড,
শিক্ষা দীক্ষা কলকাতায়। এবার আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা কিছুদিন আগে বলেছিলাম। শিক্ষা দীক্ষা কলকাতায়, কলকাতা বেসড। কলকাতার ভদ্রলোকরা, শিক্ষিত কলকাতার ভদ্রলোক, তারা হিন্দু ভদ্রলোক, তারা এটার লিডারশিপ নিয়ে নিল। লিটারেচার প্রোডাকশন থেকে শুরু করে সবকিছু শুরু হলো, এবং এটার লিডারশিপ কিন্তু ভারতীয় বা কলকাতা বেসড এলিটসরা দিচ্ছিল। এলিটসরা কেন দিচ্ছিল? এরা তখন ইংল্যান্ডে যাচ্ছিল, ইংল্যান্ডে যে পড়াশোনা করছিল। তুমি গান্ধীর কথা চিন্তা করো, গান্ধী কি ছিল? লয়ার। কোথা থেকে ল পড়াশোনা করেছে? ইংল্যান্ডে পড়াশোনা করেছিল, রাইট? নেহেরু কি ছিল? লয়ার। কোথায় পড়াশোনা করেছে? ইংল্যান্ডে। জিন্না কি ছিল? লয়ার। কোথায় পড়াশোনা করেছে? ইংল্যান্ডে। এর আগে যাও, এদের আগে মোর ইম্পর্টেন্ট যারা, অরবিন্দ কি ছিল? এগেন ইংল্যান্ডে পড়াশোনা করে এসছে। মানে সবাই, সো দিজ আর পিপল যারা পার্ট অফ দ্য এলিট। এবং 200 বছর আগে, 300 বছর আগে যেভাবে হতো, এখন আর 100 বছর আগে সেভাবে হতো না। পুরো পৃথিবী পাল্টে গেছে। সো ওখানকার ইংল্যান্ডের কালচার পাল্টে গেছে। সো অরবিন্দ যখন ইংল্যান্ডে গেছে, অরবিন্দ ইংল্যান্ডে সবার সমান। তোমরা এই যে ক্যাম্পাসে ঘুরছো, সবাই সমান, কেউ কারো ছোট না, কেউ কারো বড় না, সবাই ভালো, খুশি, এভরিবডি ইজ হ্যাপি। এরপর অরবিন্দ যখন আবার বাংলার মাটিতে ফিরে এসছে, তখন সাদারা বলছে, এই বেরো, এই পার্কে কুকুর আর খয়রি চামড়া অ্যালাউড না, বা কুকুর অ্যালাউড, খয়রি চামড়া অ্যালাউড না। তখন অরবিন্দর কি হচ্ছে? Right. So, elite-led revolution. But anyway, so that's where Congress started. So, Congress ছিল যে ব্রিটিশ সরাও, ব্রিটিশের কাছ থেকে আমাদের ক্ষমতা নিতে হবে। যদি আমাদের ক্ষমতা নিতে, আমরা কারা? আমরা বেঙ্গল আলাদা, সিন্ধ আলাদা, হায়দ্রাবাদ আলাদা, তামিলনাড়ু আলাদা, সব আলাদা না। আমরা সবাই একসাথে না হলে তো হবে না। সবাই একসাথে না হলে হবে না। সাপোজ মনে করো 1971 সালে যদি চিটাগাং বলতো অ্যান্টাই পাকিস্তান, কিন্তু আমরা চিটাগাং হিসেবে অ্যান্টাই পাকিস্তান। সিলেট বলতে অ্যান্টাই পাকিস্তান, কিন্তু আমরা সিলেট অ্যান্টাই পাকিস্তান। ঢাকা বলতে অ্যান্টাই পাকিস্তান, কিন্তু আমরা ঢাকা অ্যান্টাই পাকিস্তান। তাহলে কি 71-এ আমরা জয়লাভ করতাম? না। সবাই একসাথে, রাইট? হ্যাঁ, এখন আলাদা করে কিছু পাগলা চিটাগাংই আছে, চাটগাইয়া আছে, তারা বলে চিটাগাং আলাদা দেশ হবে। কিছু সিলেটি আছে, সিলেটে তো প্রপার মুভমেন্ট আছে 5-10টা, যে কি ইন্ডিপেন্ডেন্ট সিলেট। তোমরা সিলেটি কেউ আছো এখানে? তুমি কি এসব মুভমেন্টের অংশ? দেখো, তুমি নিজেই শুনোনি, তুমি সিলেটে যাও মাঝে মধ্যে, পোস্টার টোস্টার দেখো সব? হ্যাঁ, না, এরকম লিস্টেড আছে বাবা, তুমি কিছু নাই বললে তো হবে না। যেটা লিস্টেড আছে সেটা তো নাকচ করা যাবে না। এদের কোনো মূল্যায়ন নেই, এরা কোনো পাত্তা পায় না কেউ, সেটা ভিন্ন ইস্যু, বাট আছে, আমি সেটা বলছি তোমাকে। হ্যাঁ, চাটগাঁও আছে। এনিওয়ে, কই ছিলাম? কোথায় ছিলাম? হ্যাঁ, সো এলিট লেড সব মুভমেন্টসই অলওয়েজ এলিট লেড। এটা আমি তোমাদের সাথে এর আগেও কথা বলেছিলাম। এনিওয়ে, কই ছিলাম? সো ফ্রেঞ্চ রেভলিউশন, সো ইংলিশটা এটা হলো, আর ওইদিকে ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়াটা আসলো নেশনহুড। নেপোলিয়ন ডাক দিল। সো ফ্রেঞ্চ রেভলিউশনে কি ফার্স্টে এই যে লুই 16 পতন হলো। ফ্রেঞ্চ রেভলিউশনে আমরা কথা বলেছিলাম না এই ক্লাসে? বলিনি? আজকে কি সময় আছে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলার মতো? 10 মিনিট না, আজকে সময় নেই ফ্রেঞ্চ রেভলিউশনের, আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে কথা বলবো। ডোন্ট ওয়ারি, আমি বলবো না। ওকে, সো বাট মেইন পয়েন্ট হলো যে ফ্রেঞ্চ রেভলিউশনের পর নেপোলিয়ন ক্ষমতায় আসে। ফ্রেঞ্চ রেভলিউশন কিন্তু জ্যাকোবিন রেভলিউশন ছিল, রাইট? যে সর্ট অফ যে রাজতন্ত্র থাকতে পারবে না, কিন্তু এটা হলো কিসের মাধ্যমে? যুদ্ধের, মানে এক্সট্রিম ভায়োলেন্সের মাধ্যমে, থ্রু দ্য গিলোটিন দেখেছো কেউ? বড় একটা ব্লেড উপর থেকে পরে মাথা গর্দান কেটে নিয়ে চলে যায়, থ্রু দ্য গিলোটিন। সো ওইদিকে মনে করো ওই 100 বছর আগে যখন চার্লসকে তোমার ইংল্যান্ডে এক্সিকিউট করেছিল, তারপর লুই 16কে ফ্রান্সে এক্সিকিউট করলো। এটার পর যেটা হলো যে এই ম্যাসিভ কেওসের পর একটা মিলিটারি লিডার সামনে নেতৃত্ব নিয়ে এগিয়ে আসলো। যুদ্ধ, অন্য দেশের সাথেও যুদ্ধ শুরু হলো, কারণ ইউরোপিয়ান অন্য অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার, ব্রিটিশ এম্পায়ার, এরা সব ভয় পায় না? আরে ভাই, রাজা মারা শুরু করলো তো আমরাও তো সব রাজা, এগুলো ছড়াতে দেওয়া যাবে না। যেমন মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বললো, না, আমরা ক্যাপিটালিস্ট সিস্টেম, কমিউনিস্টদের ছড়াতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি আয়রন কার্টেন ফর্ম করো, রাইট? সিমিলারলি তখন যে এই রাজা মারা, এগুলো ছড়াতে দেওয়া যাবে না, এগুলো থামাও।
সো যুদ্ধে গেল। এই যুদ্ধে মানে ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ওভার অ্যাচিভিং জেনারেলস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিলিটারি জিনিয়াসেস অফ অল টাইম, নেপোলিয়ন বোনাপার্ট উদয় হলো। নেপোলিয়ন বোনাপার্ট নাম তো নিশ্চয়ই শুনেছো, রাইট? নেপোলিয়ন বোনাপার্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিলিটারি জেনারেলস ইন হিস্ট্রি। মানে এরকমও বলা হয় যে মানে তার পরের 10 জন যে জেনারেলস আছে, মনে করো sort of like সিজার, আলেকজান্ডার, some of the greatest names of all time, right? এরা সারা জীবন সবাই মিলে সারা জীবনে যতগুলো যুদ্ধ না জিতেছে তার থেকে বেশি যুদ্ধ নেপোলিয়ন জিতেছে, the number of battles. So Napoleon got the French nation together, started winning battles. Nothing gets people more riled up than winning, right? এই যে মনে করো তোমার ক্রিকেট টিম যখন জিতে, ন্যাশনালিজম তুঙ্গে চলে যায় না? আরে আমরাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যুদ্ধে জেতাচ্ছে। কোথায় ক্রিকেট কোথায় যুদ্ধ? আমি জানি আমাদের দেশের লোকজন দুটো মিলায়, বাট না, ক্রিকেট ক্রিকেট, একটা ব্যাটার একটা বল, ঠুস ঠাস, যুদ্ধ ম্যাটার্স। ওকে, এনিওয়ে ক্রিকেট পরের আলোচনা। কি বলছিলাম? সো হি গট দ্য হোল নেশন রাইলড আপ, রাইট? এন্ড এইখান থেকে, এবং সে নতুন ফ্রেঞ্চ তোমার কি বলো না, কলোনিয়াল এম্পায়ার, ফ্রেঞ্চ কলোনিয়াল এম্পায়ার শুরু করে তোমার নেপোলিয়ন। সো নেপোলিয়ন ইন্দো চায়নায় তোমার এসে পৌঁছে যায়, নেপোলিয়ন নর্দার্ন ইউরোপে যেয়ে পৌঁছে যায়। এবং আজকে অনেক কিছু আছে, যে আমাদের মেট্রিক সিস্টেম কে দিয়েছে? মেট্রিক সিস্টেম, এই যে কিলোমিটার, মিটার। তুমি ইংলিশ সিস্টেমে যাও, পাউন্ড, আউন্স, হাউ মেনি আউন্স টু দ্য পাউন্ড? নো আইডিয়া, গুগল করতে হবে। হাউ মেনি সেন্টিমিটার টু দ্য মিটার? 100. হাউ মেনি মিটার টু দ্য কিলোমিটার? 1000. এক্সাক্ট 10 যাবে, রাইট? এই যে এই সিস্টেমটা কেন? Under Napoleon, we got this system. Napoleon is not a scientist who came up with this system, but it was under him. কেন? কারণ তুমি যখন এম্পায়ার তৈরি করতে যাবে, তোমার এইসব জিনিস হিসাবের দরকার আছে। যেমন মনে করো ওই ফুট, 1 ফুট 1 গজ আর 1 মাইল, এরকম হিসাব মনে করো তুমি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি মুন ল্যান্ডিং করবে, তখন ইমপ্রেসাইজ হিসাবে তুমি কাজ করতে পারবে না, তখন প্রিসিশন লাগবে, রাইট? সো যত বড় হবে তত প্রিসিশন লাগবে। সো ইট ওয়াজ সো দ্য নিড অফ অ্যান এম্পায়ার, যে উই গট দ্য মেট্রিক সিস্টেম। বাট এনিওয়ে, সো এই যে ইংলিশ এম্পায়ার অলরেডি ছিল, ফ্রেঞ্চ এম্পায়ার হলো, এন্ড দ্য স্পিরিট অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য স্পিরিট অফ জঁ-জাক রুসো। রিমেম্বার লাস্ট টাইম আমরা কথা বলছিলাম, কয়েকজন শুধু রুসোর নাম শুনলে হাসতো। I think Tasmia was one of them, right? রুসোর নাম শুনলে, I don't know রুসোর নাম কিভাবে ফানি, বাট রুসোর নাম শুনলেই শুধু জঁ-জাক। না, তুমি যদি ইংরেজিতে স্পেলিংটা ধরো, ইংরেজিতে যদি ধরো, তাহলে জিন, JEAN, জিন, জাকুস, GSAQUES, রাইট? জাকুস, I don't know, বাট এটা ফ্রেঞ্চ, এটা ইংরেজি না তো। আমি তোমাকে বলে দিচ্ছি, সেইভাবে জানবে। মানে তুমি লেকচারে এসছো কেন? আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক না? হ্যাঁ অয়ন, ঠিক আছে, তুমি মন খারাপ করোনি তো? অয়ন লাইকস রুসো। তুমি এই যে প্রত্যেকবার এগুলো বলো, অয়নের চেহারা কালো হয়ে যায়, আমি দেখেছি। কি বলছিলাম? ভেরি কুইকলি। সো ওইখান থেকে কিন্তু ন্যাশনালিজমের উৎপত্তি। আজকে যে ন্যাশনালিজম নিয়ে আলোচনা হয়, সেটা মোর fascist type of nationalism. So nationalism that's closer to fascism. So যেটা মনে করো হিটলারের আইডিয়া অফ ন্যাশনালিজম, নাজি উই আর বেটার, বা মুসোলিনির আইডিয়া অফ ন্যাশনালিজম, ওকে, এই ধরনের একটা ফ্যাসিস্টিক আইডিয়া। কিন্তু ন্যাশনালিজম অরিজিনাল আইডিয়া কিন্তু ওই যে তুমি ইংল্যান্ড ধরো এগুলো, এবং এটা এখন সব জায়গায় আছে। নেশন হলো এই যে জাতীয় পরিচিতি দিয়ে, স্টেট হলো এটার যখন একটা সরকার হবে। সো তোমার 1947-এর আগে যদি তোমাকে কেউ পরিচিতি জিজ্ঞেস করতো, তুমি হয়তো আসলে ইদের বলতে মুসলমান বা বাঙালি, তুমি হয়তো বলতে ভারতীয়, কারণ আর্লি 20th সেঞ্চুরি থেকে মোটামুটি আর কি ওই রাজ বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে। সো তুমি যদি একটু শিক্ষিত হয়ে থাকো, স্পেশালি বাংলা মানে বাঙালি হয়ে যদি শিক্ষিত হয়ে থাকো, তাহলে তুমি মোটামুটি এটার সাথে ভালোভাবে পরিচিত। সো তুমি তখন অলরেডি চলে আসছো, তুমি ভারতীয়, যদিও তার 50 বছর আগেই ভারতীয় বলতে কিছু ছিল না, কিন্তু তখন 50 বছর পর আর্লি 20th সেঞ্চুরি তুমি বলতে তুমি ভারতীয়। কিন্তু তুমি যদি তোমাকে কেউ 46-এ জিজ্ঞেস করতো বা 47-এ জিজ্ঞেস করতো, তুমি কি বলতে? বাঙালি, রাইট? যদি তোমাকে কেউ 47-48-এ জিজ্ঞেস করতো, তুমি কি বলতে?
পাকিস্তানি। তুমি ছিলে না, যারা ছিল আর কি তারা বলতো পাকিস্তানি, রাইট? সো পাকিস্তান, ইন্ডিয়া যেটি বলো না কেন, এগুলো হলো স্টেট। বাংলাদেশ, এগুলো হলো স্টেট। এবং এই স্টেটগুলোর তৈরি হয়েছে কিন্তু তোমার কোনো ন্যাশনাল পরিচিতির উপরে না। ইংল্যান্ড তৈরি হয়েছে একটা ন্যাশনাল পরিচিতির উপরে, ওদের পরিচিতিতে ওরা। ফ্রান্স তৈরি হয়েছে ওদের পরিচিতিতে এরা। জার্মান তৈরি হয়েছে ওদের লিঙ্গুইস্টিক পরিচিতিতে, মানে একটা পরিচিতিতে। আমাদের দেশগুলো, আমরা হলো কলোনিস ছিলাম। সো আমরা নর্থ আফ্রিকা, ইন্দো চাইনা, এই পুরো বেল্ট, এইসব আমরা ছিলাম হলো কলোনিজ। সাউথ আমেরিকা ধরো, এরা সব ছিল কলোনিজ। এইখানে কোনো দেশ ওই যে তোমার ন্যাশনাল পরিচিতি দিয়ে হয়নি। এখানে কলোনিয়াল এম্পায়ার্সরা একে দিয়ে গেছে। সো তোমার এখানে রাবার প্ল্যান্টেশন বেশি, আমি রাবারের ব্যবসা করব, আমি এতখানি আমি নিলাম। এখন আমি যখন চলে যাবো তখন এখন এতখানি আলাদা একটা দেশ হয়ে গেল। এটার সাথে ভাষার কোনো 15টা ভিন্ন ভাষার লোক এখানে থাকতে পারে, 15টা ভিন্ন রেস থাকতে পারে। And that's what happened in Africa. That's what happened here as well, more or less. Okay? So আমাদের ব্রেকআপ গুলো কোনো ন্যাশনাল আইডেন্টিটি ভিত্তিক হয়নি, স্টেট ভিত্তিক, মানে জাস্ট স্টেট তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে ন্যাশনাল আইডেন্টিটি, এইটা অনেক ধরনের হয়। সো এইটা থেকে স্টেট যে হবে সবসময় তা না, স্টেট থেকে ওইটা হতে পারে। আজকে তুমি মনে প্রাণে কি বিশ্বাস করো? তুমি কি বাংলাদেশি, রাইট?